পারবে না, সে সে কাউকে ছাড়বে না। শুরু করছি আজকের হাড় হিম করা একটি রহস্যময় ঘটনা, অভিশপ্ত নীলা রহস্য। বাজারটা মন্দ পড়েছে কুমার সিদ্ধার্থের হাতে, বিশেষ কাজ নেই তার। কালো মেঘে সমাচ্ছন্ন শ্রাবণের আকাশ। গত কয়েকদিন শহর কলকাতা সূর্যের মুখ দেখেনি। কখনো টুপটাপ, কখনো ঝমঝম, কখনো বা টানায় একঘেয়ে ইলশে গুড়ি। অথচ এমনটি হবার কথা ছিল না। ইদানিং শহর কলকাতার উদীয়মান ডিটেকটিভ হিসাবে যথেষ্ট নাম করেছে সে। অতি সম্প্রতি এক লোমহর্ষক খুনের ঘটনার তদন্ত করে পুলিশ মহলের বাহবা কুড়িয়েছে। সেদিন রবিবার বেলা 10টা বাজে। কুমার অনেকক্ষণ এপাশ ওপাশ করছে তার সোফা কাম বেডে শুয়ে। তাকে দেখে আমি বেশ বুঝতে পারছি যে কোনো কারণেই হোক তার মনটা বিশেষ ভালো নেই। ভালো থাকবেই বা কেমন করে? বাইরে ঘন ঘন বজ্রপাত, বিদ্যুতের আলোর ঝিলিক, আর সে বেচারা কিনা এখন পায়ের উপর পা তুলে সময় কাটাচ্ছে এক অবসরপ্রাপ্ত কেরানির মতো। উল্টো দিকের চেয়ারে পা এলিয়ে দিয়েছি আমি। মাঝে মধ্যে সিগারেটে মৃদু টান দিচ্ছি। বন্ধ ঘরের ভেতর ধোঁয়াটা ঘুরে ঘুরে বাইরে বেরোবার নিষ্ফল চেষ্টা করছে। জানালার শার্সিতে মাথা ঘুরে আবার ফেরত আসছে। নিকোটিনের গন্ধে ভরে গেছে বাতাস। ভালো লাগছে না, কিছুই আর ভালো লাগছে না। কুমার খবরের কাগজখানা পড়তে পড়তে কি যেন বলার চেষ্টা করলো। কেটে কেটে বলল, এ একটা খবর বেরিয়েছে। আপাত দৃষ্টিতে খুবই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু আমার কেবলই মনে হচ্ছে সোমনাথ, এই খবরটা একটা সাংঘাতিক রহস্য বহন করছে। তুই তো তিলকে তাল করে ছাড়িস, কি খবর বলতো? আমি জানতে চাইলাম। কুমার হাসতে হাসতে বলল, অনেকদিন জেল খেটে ছাড়া পেয়েছে নিতাই প্রামাণিক। আমি জিজ্ঞেস করলাম, কে এই নিতাই প্রামাণিক? কুমার উঠে দাঁড়ালো, আনমনে কিছুক্ষণ পায়চারি করলো। অধৈর্য হয়ে একবার বাইরের দিকে তাকালো। মুখটা আরও একটু গম্ভীর হয়ে গেল তার। ঝিরঝিরানি বৃষ্টির শেষ হবার কোনো লক্ষণই নেই। চারপাশ আরও অন্ধকার হয়ে আসছে। মাঝ দুপুরেই নেমে এসেছে মাঝরাতের আঁধিমা। সে কি তোর স্মৃতির প্রতি আমার প্রখর আস্থা ছিল এত সহজে প্রামাণিকের নাম ভুলে গেলি? কয়েক বছর আগে খবরের কাগজের পাতায় বড় বড় অক্ষরে তার নাম প্রকাশিত হতো, মনে নেই তোর? কিন্তু কে তিনি? কোন সাধু মহাপুরুষ যে তার জেল থেকে বেরিয়ে আসার খবরটাও কাগজে বেরিয়েছে? তিনি একজন চোর, না ছিটকে চোর নন। তার নজর ছিল একেবারে মগ ডালে। এমন সাহস এখনকার দিনে আর দেখা যায় না। এমন সত্যিকারের খাঁটি চোরের সন্ধানও আর পাওয়া যায় না। গেলেও বোধহয় আজ আমাদের এইভাবে বেকার বসে থাকতে হতো না। আমি জানতে চাইলাম, হেয়ালি করিস না তো, সত্যি করে বলতো, কে এই নিতাই প্রামাণিক? কি জন্য সে জেল খেটেছিল, আর কেনই বা বেরিয়ে এসেছে এতদিন বাদে? একটুখানি হেসে উঠে বেচারি কুমার সিদ্ধার্থ। তারপর আপন মনে বলে, 10-12 বছর হয়ে গেল। ঘটনাটা স্পষ্ট আমার মনে আছে। তখনও তোর সঙ্গে আমার দেখা হয়নি। একা একাই গোয়েন্দার কাজ করতে যেতাম। দেখতে পেলাম কুমার সিদ্ধার্থ স্মৃতিকথার আসরে হারিয়ে গেছে। বর্ষার দিনে যখন অন্য মুখরোচক কোনো গল্প হাতের কাছে নেই, তখন বাধ্য হয়েই না হয় আমি কুমার সিদ্ধার্থের জীবনের 10 বছর আগের দিনগুলোতে ফিরে যাই। দেখা যাক সেখানে রহস্যের নতুন কোনো উপাদান মিলে কিনা। সিদ্ধার্থ বলল,
গল্প কিছুই নেই, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যময় ঠেকেছে। পুলিশ খুব চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত আসল জিনিসটাকে উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটা কি? এবার আমি একটু আগ্রহস্বরে জিজ্ঞেস করলাম। ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা কুমার সিদ্ধার্থকে যথেষ্ট আলোড়িত করেছিল। তা না হলে 10 বছর আগের এমন একটা অবাধ অকিঞ্চিতকর ঘটনা মনে রাখবে কেন সে? কুমার বলল, সে সময় কলকাতা শহরে হঠাৎ করে জহরত চুরির একটা মরশুম পড়ে গিয়েছিল। পার্ক স্ট্রিটের বড় বড় দোকানদারদের মাথায় হাত। 8টা বাজতে না বাজতেই তারা শোরুম বন্ধ করে দিচ্ছে, তবু চুরি ঠেকাতে পারেনি। রাত্রিরে স্টক মেলাবার সময় দেখা গেল দারুণ দামি একটা আফ্রিকান হিরে শোকেসে নেই। কে হাত ছাপাই করে সেটাকে পাচার করে দিয়েছে। পুলিশের বড় কর্তারা নড়ে চড়ে বসেছিল। থানার সব অফিসারদের ডেকে এনে একটার পর একটা মিটিং করা হয়েছিল, তবুও আসল হিরে চোরকে পাকড়াও করা সম্ভব হয়নি। ভাবতে পারবি না, দিন 15-র মধ্যে কলকাতার 4-5টা বড় জুয়েলারি দোকান থেকে প্রায় 10-12 লক্ষ টাকার হিরে জহরত একেবারে লোপাট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একদিন ঘটল শহরের সব থেকে বড় অঘটন। তুই তো মহারাজ হরিচাঁদের নাম শুনেছিস। বর্ধমানের রাজবংশ, আলিপুর রোডে যাদের বিশাল বাগান বাড়ি। কলকাতার অভিজাত মহলের এক নামকরা মানুষ। ধনী হলে কি হবে, ধর্মপ্রাণ ও সৎ মানুষ। নানা কাজে ধ্যান ধান করেন, সকলের সঙ্গে মেলামেশা করেন। কেউ তাকে দাম্ভিক বলতে পারবে না। তার জীবনের অন্যতম শখ ছিল বিভিন্ন দেশের হিরে জহরত সংগ্রহ করা। সেগুলোকে তিনি কাঁচের শোকেসে সাজিয়ে রাখতেন। চারপাশে সহস্র সিপাহীরা পাহারা দিত। সমস্ত রাত ধরে ডোবারম্যান কুকুর ছাড়া থাকত। একদিন রাতের বেলা চোর ঢুকে তার 2জন চৌকিদারকে অজ্ঞান করে কয়েকটি দামি জহরত নিয়ে পালিয়ে গিয়েছিল। মহারাজের সংগ্রহে ছিল একটি রক্তমুখী নীলা। সেটা ছিল তার আত্মার আত্মীয়। প্রাণ থাকতেও তিনি এই নীলাটা হাতছাড়া করতেই চাইতেন না। গভীরভাবে বিশ্বাস করতেন যে তার সৌভাগ্যের অন্তরালে আছে এই নীলাটি। সেটা আঙুলে পড়ে থাকতেন। কিছুদিন আগে আংটিটা আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। ভেবেছিলেন স্যাকরা ডেকে মেরামত করে আবার শুভ দিনে আঙুলে পড়ে নেবেন। এই রক্তমুখী নীলা সম্পর্কে তোর কিছু জানা আছে কি সোমনাথ? নীলা জিনিসটাও হিরে, কিন্তু নীল হিরে। অন্যান্য হীরের মতো কেবল ওজনের দিক থেকেই এর বিচার হয় না। আমাদের দেশে নীলার দাম ধার্য হয় তার দৈব শক্তির উপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন শোনা গেছে এই নীলা ধারণ করে অনেক করপদ্যক শূন্য মানুষ অতি সহজে কোটিপতি হয়ে গেছেন। আবার অনেক সুস্থ সবল মানুষ এই রত্ন ধারণ করে ধরপড় করে মারা গেছে। এর অন্তরালে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা আমি বলতে পারবো না সোমনাথ, কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়েও আমার মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে বিজ্ঞানে এখনো পর্যন্ত যার আসল অবগুণ্ঠন উন্মোচিত করতে পারেনি। অদূর ভবিষ্যতেও পারবে এ বিশ্বাসও আমার নেই। যাক সে কথা, সব নীলা যে সবার কাছে একই রকম ফল দেবে তা হয় না। আমার হাতে যে নীলা অত্যন্ত ভালো, তা হয়তো তোকে অপমৃত্যুর দিকে ঠেলে দেবে। আর একটা ব্যাপার মনে রাখবি, রক্তমুখী নীলার দাম কিন্তু সব সময় কমে বাড়ে। 5 রাত্রির একটা নীলার জন্য কেউ 1 লক্ষ টাকা দিয়ে দেবে। 10 রতি নীলার দাম হয়তো 10,000 টাকাও হবে না। যাক, আবার পুরানো গল্প কথায় ফিরে আসি। মহতাব সাহেব তো অবাক হয়ে গেছেন কি করে এই অপাত অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। অনেক হাজার টাকা মণিমুক্ত চুরি হয়ে গিয়েছিল। তার জন্য তিনি খুব একটা চিন্তিত ছিলেন না, কিন্তু এই রক্তমুখী নীলাটি হারিয়ে যাওয়াতে তিনি অত্যন্ত নিরাশ হয়ে পড়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সংবাদপত্রের পাতায় বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করলেন যে যে বা যারা
তার এই হারানো নীলাটি এনে দিতে পারবে তাকে তিনি 10,000 টাকা পুরস্কার দেবেন। তদন্তে নেমে পড়ল পুলিশরা। বুঝতেই পারছিস, অমন নামী এক মানুষের বাড়ি থেকে চুরি গেছে। কলকাতার পুলিশ সমাজের মুখ কালো হয়ে গেল। এই কেসের তদন্তের ভার গ্রহণ করেছিলেন দেবনাথ বাবু। তিনি অত্যন্ত দক্ষ অফিসার, ঘুষ নেন না, নিজের কাজ সম্পর্কে সচেতন। তিনি লেগে রইলেন, নানাভাবে তদন্ত করলেন। মহতাব মঞ্জিলের সমস্ত চাকর বাকরকে ডেকে বারবার প্রশ্ন করলেন, কিন্তু শেষ অবধি আর রহস্যের কিনারা করা সম্ভব হলো না। তবে একটা আশ্চর্য ঘটনা ঘটল। দেবনাথবাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই জহরত চোরকে ধরা সম্ভব হলো। সেই চোর আর কেউ নয়, সে হচ্ছে এই নিতাই প্রামাণিক। তার বাড়িতে তল্লাশি শুরু হলো, অনেক হিরে জহরত পাওয়া গেল। বেশ বোঝা গেল নিতাই প্রামাণিক দীর্ঘদিন তার হাত সাফাইয়ের কাজটি চালু রেখেছিল। কিভাবে সে যে পুলিশ এবং চৌকিদারের চোখে ধুলো দিয়ে এত বড় দুঃসাহসিক কাজ করত, সেটাই এখনো আমার কাছে একটা বিস্ময়। কিন্তু রক্তমুখী নীলাটা তার হেফাজত থেকে পাওয়া গেল না। বিচার শুরু হলো। বিচারে তার 10 বছরের জন্য জেল হলো। তখনও নীলার সন্ধান শেষ হয়নি। নিতাই প্রামাণিক কিন্তু এ ব্যাপারে কোনো স্বীকারোক্তিও করেনি। পুলিশের 3rd ডিগ্রি অত্যাচারের সামনেও সে চুপটি করে বসেছিল। তার মনের এই সাহস দেখে দেবনাথবাবু অবাক হয়ে গিয়েছিলেন। তখনও পুরস্কারের টাকার লোভে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। নিতাই প্রামাণিক জেলে যাবার 3 মাস বাদে গোপন একটা সূত্র থেকে দেবনাথবাবু খবর পেলেন যে নীলাটা নিতাই প্রামাণিকের কাছেই আছে। তুই হয়তো জানিস, জেলখানার প্রত্যেকটা সেলে পুলিশের নিজস্ব গুপ্তচর আছে। তারাই সমস্ত গোপন খবর পুলিশের কানে পৌঁছে দেয়। তাদের কাছ থেকেই দেবনাথবাবু পাকা খবর পেয়েছিলেন। তিনি হঠাৎ একদিন হাজির হলেন নিতাই প্রামাণিকের সেলে। সেখানে গিয়ে ব্যাপক খানা তল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। নিতাই যে কোথায় সেটাকে সরিয়ে ফেলেছে কেউ তা বলতে পারল না। সেই থেকে রক্তমুখী নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে, আর বিস্ময়চিহ্ন হয়ে গেছে আমাদের মনের মধ্যে। কুমার সিদ্ধার্থ কি পারবে এই অভিশপ্ত নীলা রহস্যের সমাধান করতে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় ভাগ খুব শীঘ্রই আসছে।